Now, what is rickets? Rickets is the defective mineralization or calcification of the bone before the epiphyseal closure due to deficiency or impaired metabolism of vitamin D, phosphorus or calcium. অ্যাডাল্টে যখন হয় এটাকে বলা হয় অস্টিওম্যালেশিয়া। তাহলে আমরা যদি দেখি খেয়াল করি এটা বুঝবো যে বোন সফটেনিং অ্যাকচুয়ালি কি কারণে ডিউ টু ফল্টি প্রসেস অফ বোন মিনারেলাইজেশন। হ্যাঁ, এটার কারণ যদি এটা রিকেটস মানে চিলড্রেনদের হলে বিফোর ইপিফাইসিয়াল ক্লোজার যদি হয় তাহলে এটাকে রিকেটস বলে, আর আফটার ইপিফাইসিয়াল ক্লোজার অ্যাডাল্টে যদি হয় এটা অস্টিওম্যালেশিয়া। এবং এটা কি হচ্ছে, এখানে ভিটামিন ডি, ফসফেট এবং ক্যালসিয়াম এটা ডিফিসিয়েন্ট অর ইম্পেয়ার্ড মেটাবলিজমের কারণে এই ফল্টি প্রসেস অফ মিনারেলাইজেশনটা। সো যদি বাচ্চাদের হয় তাহলে এটা কি হবে, এটা রিকেটস অ্যান্ড অ্যাডাল্টের অস্টিওম্যালেশিয়া আফটার ইপিফাইসিয়াল ক্লোজার। এখন বোন মিনারেলাইজেশন সম্পর্কে আমাদের একটু আইডিয়া নিতে হবে। ইট ইজ ভেরি ইম্পর্টেন্ট বিকজ রিকেটস বুঝতে হলে এটা বুঝতে হবে। বোন মিনারেলাইজেশনের প্রধান যে কাজটা করে সেটা হচ্ছে অস্টিওব্লাস্ট। এর মেন ফাংশন হচ্ছে অস্টিওব্লাস্টের বোন মিনারেলাইজেশন। এইটা কি করে, ইট সিক্রেটস দ্য অস্টিওয়েড, দিস ইজ ইনঅর্গানিক দি অর্গানিক ম্যাট্রিক্স অ্যান্ড টাইপ 1 কোলাজেন, এটা অস্টিওব্লাস্ট সিক্রেটস করে। এবং এই প্রসেসটা অ্যাকচুয়ালি ডিপেন্ড করে অ্যালকালাইন ফসফেট একটা হরমোনের উপরে। যখন এর অ্যাক্টিভিটি অস্টিওব্লাস্টের অ্যাক্টিভিটি বেড়ে যায় তখন অ্যালকালাইন ফসফেটও গ্র্যাজুয়ালি বেড়ে যায়। এবং এই অস্টিওয়েড সিক্রেট করার পরে কি করে অস্টিওব্লাস্ট ক্যালসিয়াম এবং ফসফেটকে ক্যারি করে ডিপোজিট করে এই ফ্রেমওয়ার্কের ভিতরে, টাইপ 1 কোলাজেনের ভিতরে ডিপোজিট করে বোনসের স্ট্রেংথকে বাড়ায় দেয়। হ্যাঁ, অ্যাকচুয়ালি বোন ইজ দ্য স্টোর হাউস অফ ক্যালসিয়াম অ্যান্ড ফসফেট ক্রিস্টাল। তাহলে অস্টিওব্লাস্টের একটা কাজ হচ্ছে অস্টিওয়েড সিক্রেট করে, যেটা হচ্ছে টাইপ 1 কোলাজেন, এটা একটা ফ্রেমওয়ার্ক হিসাবে কাজ করে বোনসের। আর এইটার উপরে ক্যালসিয়াম এবং তোমার ফসফেট ডিপোজিট করে এই অস্টিওব্লাস্ট। নাও বোনসের একটা যদি আমরা দেখি অ্যানাটমিটা চিন্তা করি, দেখবা যে এই বোনসের একটা দুই এন্ডে দুইটা এপিফাইসিস আছে। তারপরে মিড যে জোনটা এটাকে বলা হয় ডায়াফাইসিস এবং ইপিফাইসিসের মাঝখানে একটা জোন আছে, এটাকে বলছে মেটাফাইসিস। এবং এই মেটাফাইসিসের ভিতরেই আছে তোমার ইপিফাইসিয়াল প্লেট আর গ্রোথ প্লেট। এবং এইটাই মূলত রেসপন্সিবল ফর বোন গ্রোথ। এই বোন প্লেটটা অ্যাডাল্টে কি হয়, এটা আস্তে আস্তে এই ক্লোজ হয়ে যায়, তখন ইপিফাইসিয়াল ক্লোজার এই লাইনটাকে সে করে প্রিজার্ভ করে ইপিফাইসিয়াল ক্লোজার অ্যাডাল্টে। নাও মোস্ট ইম্পর্টেন্ট থিং হচ্ছে এই বোনস এবং ব্লাডের ভিতরে যে ফসফেট ক্যালসিয়াম আছে এটা রেগুলেশন। এটা দুইটা হরমোনের উপর ডিপেন্ড করে, একটা হচ্ছে ভিটামিন ডি আর একটা হচ্ছে প্যারাথাইরয়েড হরমোন, মোস্ট ইম্পর্টেন্ট। তো ফার্স্ট আমরা ভিটামিন ডি অ্যাকশনটা আমরা আলাপ করব, ডিসকাস করব। ভিটামিন ডি হচ্ছে দুইটা নেসেসারি স্টেপস আছে। একটা হচ্ছে যে ইট মাস্ট বি এনাফ, তোমার ভিটামিন ডি যথেষ্ট পরিমাণে বডিতে থাকতে হবে, এক নম্বর। এটা আইদার তোমার ফুড থেকে আসবে অথবা তোমার এক্সপোজার অফ দ্য সানলাইট, এই দুইটা ভাবে আসতে পারে। আর সেকেন্ড যে সত্য হচ্ছে সেটা মাস্ট বিকাম মেটাবলিক্যালি অ্যাক্টিভ। এটা অ্যাক্টিভ, মেটাবলিক্যালি যদি অ্যাক্টিভ না হয় তাহলে কিন্তু ভিটামিন ডি তোমার যথেষ্ট পরিমাণ বডিতে থাকলেও কাজ হবে না। আর মেটাবলিক্যালি অ্যাক্টিভ হওয়ার জন্য এটা দুইটা স্টেপস আছে। একটা হচ্ছে ফার্স্ট হচ্ছে তোমার লিভারে এটা কি করে, ইনঅ্যাক্টিভ ভিটামিন ডি যেটা লিভারে 25 হাইড্রক্সিলেস এই যে এনজাইমটা, এইটার এনজাইমের
প্রভাবে এটা 25 হাইড্রক্সি ভিটামিন ডি এটা তৈরি হয়। তারপরে সেকেন্ড স্টেপ হচ্ছে এই 25 হাইড্রক্সি ভিটামিনটা কিডনি দিয়ে ট্রাভেল করে, ইট ট্রাভেলস টু দ্য কিডনি। কিডনিতে আরেকটা এনজাইম আছে 1 আলফা হাইড্রক্সিলেজ। এই কিডনির ভিতরে যখন এই আলফা হাইড্রক্সিলেজ এনজাইমটার প্রভাবে 125 ডাইহাইড্রক্সি ভিটামিন ডি বা ক্যালসিট্রায়োল, এইটাই হচ্ছে অ্যাক্টিভ ভিটামিন ডি। তো দুইটা জায়গায় অবশ্যই যাইতে হবে, একটা হচ্ছে লিভার আর একটা হচ্ছে কিডনি। তো দুইটা এনজাইম এখানে কাজ করতেছে পৃথকভাবে। তো এই অ্যাক্টিভ ভিটামিন ডি যখন আমার শরীরে যথেষ্ট পরিমাণে থাকতেছে, তখন এটা কি করতেছে, ইনক্রিজ রেনাল টিবিউলার রিঅ্যাবজর্পশন অফ ক্যালসিয়াম। রেনাল টিউবুল থেকে ক্যালসিয়াম অ্যাবজর্পশন বেশি করতেছে। আরেকটা হচ্ছে ইন্টেস্টাইনাল অ্যাবজর্পশন অফ ক্যালসিয়াম এন্ড ফসফেট। ফলে কি করতেছে, এটা ব্লাডের ভিতরে তোমার ক্যালসিয়াম এবং ফসফেটের লেভেলটা বাড়াই দিচ্ছে ভিটামিন ডি। এখন ভিটামিন ডি যদি না থাকে, ক্যালসিয়াম এবং ফসফেটের লেভেল কমে যাবে, তো আলটিমেটলি আমাদের রিকেট বা অস্টিওমালেশিয়া ডেভেলপ করবে। এই একটা গেল ভিটামিন ডি। আরেকটা হচ্ছে মোস্ট ইম্পর্টেন্ট ফ্যাক্টর, যেটা ভিটামিন কি বলে ক্যালসিয়াম এবং ফসফেট রেগুলেশন করে ব্লাড এবং বোনসের, সেটা হচ্ছে তোমার প্যারাথাইরয়েড হরমোন। প্যারাথাইরয়েড হরমোন, প্যারাথাইরয়েড হরমোন কিভাবে কাজ করে আমরা জানি। প্যারাথাইরয়েড হরমোন সিক্রেট হয় কোত্থেকে, প্যারাথাইরয়েড গ্ল্যান্ড থেকে, ইন রেসপন্স টু লো ক্যালসিয়াম লেভেল। যদি সার্কুলেশনে তোমার ক্যালসিয়াম লেভেল কম থাকে, তখন এই প্যারাথাইরয়েড গ্ল্যান্ড থেকে প্যারাথরমোনটা সিক্রেশন হয়। এবং প্যারাথরমোন কি কাজ করে, এর মেন কাজ হচ্ছে দুইটা। একটা হচ্ছে স্টিমুলেটস রিজর্পশন অফ ক্যালসিয়াম এন্ড ফসফেট ফ্রম দ্য বোনস টু দ্য ব্লাড স্ট্রিম। ক্যালসিয়াম যেহেতু ব্লাড স্ট্রিমে কম, এটা কি করতেছে, বোনস থেকে ক্যালসিয়াম নিয়ে ব্লাড সিস্টেমের ভিতরে বাড়াই দিচ্ছে ক্যালসিয়াম এবং ফসফেট। আর সেকেন্ড যে কাজটা করে প্যারাথাইরয়েড হরমোন, সেটা হচ্ছে it boosts the 1 alpha hydroxylate activity. 1 alpha hydroxylate এই এনজাইমটা কোথায় আছে, কিডনির ভিতরে আছে। এটা অ্যাক্টিভিটি যখন বেড়ে যাবে কি হবে, ইনক্রিজ অ্যাক্টিভ ভিটামিন ডি প্রোডাকশনও বেড়ে যাবে। আর এটা কি করবে, ইনক্রিজ গার্ড অ্যাবজর্পশন অফ ক্যালসিয়াম। Guard absorption of calcium, increase calcium reabsorption from the kidney, and decrease phosphate excretion to the urine. ঠিক আছে, তাহলে আমরা কি পাইলাম, এটা মোস্ট ইম্পর্টেন্ট যে জিনিসটা, সেটা হচ্ছে আমাদের বোনস এবং ব্লাডের ভিতরে যে ক্যালসিয়াম এবং ফসফেট আছে, এটা রেগুলেট করে কারা, দুইটা হরমোন। একটা কি ভিটামিন ডি, আরেকটা হচ্ছে প্যারাথাইরয়েড হরমোন। ভিটামিন ডিটা যদি তোমার এ জায়গায় দুইটা সত্য কাজ করার জন্য, একটা হচ্ছে তোমার এনাফ থাকতে হবে বডিতে, আইদার ফ্রম দ্য ফুড অর সানলাইট। আরেকটা হচ্ছে এটা মেটাবলিক্যালি অ্যাক্টিভ হতে হবে। তোমার বডিতে ভিটামিন ডি আছে, মেটাবলিক্যালি অ্যাক্টিভ না, কাজ হবে না। কাজে মেটাবলিক্যালি অ্যাক্টিভ হওয়ার জন্য এটা দুইটা স্টেপস, একটা হচ্ছে লিভারে এবং একটা এনজাইম 25 হাইড্রক্সিলেজ দিয়ে যেটা হচ্ছে, এরপরে হচ্ছে 1 আলফা হাইড্রক্সিলেজ ইন দ্য কিডনি। এই দুইটা স্টেপকে করতে হবে, অতিক্রম করতে হবে। যখন এনাফ ভিটামিন ডি আমাদের বডিতে থাকবে, তখন এটা ক্যালসিয়ামের লেভেলকে এবং ফসফেটের লেভেলকে বাড়াই দিবে। এই একটা গেল। আর হরমোন, প্যারাথাইরয়েড হরমোন, এটা কখন সিক্রেশন হয় আমরা জানি। প্যারাথাইরয়েড হরমোন প্যারাথাইরয়েড গ্ল্যান্ড থেকে সিক্রেশন হয়। এটা কি কখন সিক্রেশন হয়, যখন বডির ভিতরে ক্যালসিয়ামের লেভেল কমে যায় ব্লাডে, এই কমে গেলে তখন এটা স্টিমুলেট করে প্যারাথাইরয়েড হরমোন সিক্রেশন করতে। এবং এটা কি করে, দুইটা কাজ করে, ইট স্টিমুলেটস রিজর্পশন অফ ক্যালসিয়াম এন্ড ফসফেট ফ্রম দ্য বোন। বোনসের থেকে এটা ফসফেট এবং ক্যালসিয়াম নিয়ে ব্লাড স্ট্রিমে দিয়ে দিচ্ছে। আর একটা হচ্ছে 1 আলফা হাইড্রক্সিলেজের অ্যাক্টিভিটি বাড়ায় দেয়। ওইটা বাড়লে তখন অ্যাক্টিভ ভিটামিন ডি বাড়বে, গার্ড অ্যাবজর্পশন ক্যালসিয়াম হবে, ইউরিন দিয়ে মানে ক্যালসিয়াম অ্যাবজর্পশন বেশি হবে, ফসফেট এক্সক্রিশন কমে যাবে, ফলে এগুলার পরিমাণ আমার ব্লাডে বেড়ে যাবে। এখন when there is not enough active vitamin D, ক্যালসিয়াম আর ফসফেট, তখন কি হবে, তখন দেখবা যে ওই যে অস্টিওবেলাস যেটা, এটা আর তোমার
ডিপোজিট করতে পারছিস না কোলাজেন 1 টাইপ 1 কোলাজেনের ভিতরে বা অস্টিয়েট যেটা ম্যাট্রিক্স বোন ম্যাট্রিক্স অর্গানিক বোন ম্যাট্রিক্স এইটার ভিতরে আর ক্যালসিয়াম আর ফসফেট ডিপোজিট হতে পারছে না, তখন কি হবে? বোনসটা কি হবে? ইফেক্টিভ মিনারেলাইজেশন, ইনঅ্যাডিকুয়েট মিনারেলাইজেশন হবে, চিলড্রেনের ক্ষেত্রে সফটেনিং হবে, ইম্পেয়ার্ড গ্রোথ হবে, ম্যাল ফরমেশন হবে। আমরা সাইন সিমটম গুলো পরে আসতেছি। আর অ্যাডাল্টের ক্ষেত্রে কি হবে? অ্যাডাল্টের ক্ষেত্রে উইকেনিং অ্যান্ড সফটেনিং অফ দ্য বোন অ্যান্ড ইনক্রিজ রিস্ক অফ ফ্র্যাকচার। নাও ভিটামিন ডি ডেফিসিয়েন্সি কি কি কারণে হতে পারে? দেখো, মোস্ট ইম্পর্টেন্ট যে কজ, ইন্টেস্টাইনাল যদি ম্যাল অ্যাবজর্পশন হয়, সিলিয়াক ডিজিজ, কনস ডিজিজ, এইগুলো কিন্তু ভিটামিন ডি ডেফিসিয়েন্সি হতে পারে। আর একটা হচ্ছে ডিক্রিজ আল্ট্রাভায়োলেট লাইট, হোম বাউন্ড এল্ডারলি পপুলেশনের হয়, গায়ে কোনো রোদ যদি না লাগায় সেই ক্ষেত্রে তোমার আল্ট্রাভায়োলেট রে মানে এক্সপোজার যখন কম হবে তখন তোমার ভিটামিন ডি প্রোডাকশন কম। আর একটা হচ্ছে কিছু মেডিসিন আছে, এই মেডিসিনটা লং টাইম ইউজ করার কারণে কিডনিতে হাইড্রক্সিলেজ যে এনজাইম লিভার এবং কিডনি, এটা তোমার মানে জেনারেট করবে না এবং ভিটামিন ডি জেনারেশন হবে না। ঠিক আছে, মেডিসিনের কারণে হতে পারে একটা। আর শোনা যাচ্ছে তো? হ্যালো? জি স্যার, শোনা যাচ্ছে। আর দেখো, আরেকটা হচ্ছে লিভার, লিভার এবং কিডনি ডিজিজ যদি থাকে, তুমি এই ক্ষেত্রে দেখো ওই যে আমরা ভিটামিন ডি ইনঅ্যাক্টিভ ফর্মটা কি করে, এই যে লিভারের ভিতরে যখন যায় তখন একটা চেঞ্জ হয়, তারপর কিডনির ভিতরে একটা যায় যখন চেঞ্জ হয়। যদি লিভার ডিজিজ থাকে তোমার এই এনজাইম প্রোডাকশন হবে না, আবার কিডনি ডিজিজ যদি থাকে 1 আলফা হাইড্রক্সিলেজ প্রোডাকশন হবে না, তখন কি হবে? এই অ্যাক্টিভ ভিটামিন ডি বা ক্যালসিট্রায়াল তুমি পাবা না। তখন তোমার মানে যদি কি লিভার কিডনি ডিজিজ থাকে তখনও তোমার ভিটামিন অ্যাক্টিভ ভিটামিন ডি ডেফিসিয়েন্সি হয়। ওকে, নাও সিমটমসটা কি হয়? মানে একটা গ্রস যদি তুমি দেখো তাহলে রিকেটস এবং অস্টিওমাইসিসের সিমটম হবে ডিফিউজ বোন অ্যান্ড জয়েন্ট পেন, প্রক্সিমাল মাসল উইকনেস, বোন ফ্র্যাজিলিটি, ইনক্রিজ রিস্ক অফ ফ্র্যাকচার, মাসল স্পাজম, নামনেস। আর যদি মনে করো রিকেট স্পেসিফিক যেটা, সেটা দেখো এই এই বাচ্চাটার দিকে যদি তাকাও তাহলে দেখবা এর এই যে ফ্রন্ট মানে ক্রেনিও ট্যাপ থাকবে বাচ্চাদের, ক্রেনিও ট্যাপ মানে ফ্রন্টানালি যেটা, এটা ক্লোজ হবে না, ডিলেট ক্লোজার অফ ফ্রন্টানালি, ক্রেনিও ট্যাপ বলে এটাকে। তারপরে দেখবা যে ফ্রন্টাল বসিং, এই বোনসটা দেখবা একদম অল্প বয়স কিন্তু বসিং এর মানে ইয়ে থাকবে, ফ্রন্টাল বসিং বলে এটাকে। রিকেটি রোজারি বলে, কোস্টোকন্ডাল জাংশন বড় বড় হয়ে যায়, রিকেটি রোজারি। তারপরে তোমার প্রোটিডিউং অ্যাবডোমেন, হ্যাঁ অ্যাবডোমেন প্রোটিডিউং থাকে। তারপরে পিজন চেস্ট, চেস্টটা পিজন চেস্ট থাকে। তারপরে পায়েটা যখন বাঁকা যায়, জেনু ভাইরাম বা জেনু ভালগাম, হ্যাঁ এই এই সমস্ত ডিফর্মিটি দেখা যায়। অ্যাজ এ হোল আমাদের যদি সিমটম যদি আমরা জানতে চাই, মোটামুটি এরকম ভাবে আমরা বলতে পারি, হ্যাঁ টেন্ডারনেস, পেন ইন দ্য বোনস, শর্ট স্ট্রাকচার, স্ট্যান্টেড গ্রোথ, উইক বোনস, ফ্র্যাকচার ইজিলি, মাসল ক্রাম, সিজার, অনেক সময় খিঁচুনি হতে পারে, ডেন্টাল প্রবলেম সাচ অ্যাজ ডিলেড ফরমেশন অফ দ্য টিথ, tooth defect, large number of cavities, skeletal deformities such as bow leg, আমরা যে ছবিতে দেখলাম যেটা, protruding chest bone, হ্যাঁ এটা পিজন চেস্ট হয়, deformity of the pelvis, thickened ankle and wrist, রিস্ট এবং অ্যাঙ্কেলটা দেখবা যে অনেক মোটা ইয়ের তুলনায়, নিম্বের তুলনায়, স্ক্যাল বসিং, ক্রেনিও ট্যাপ, রিকেটি রোজারি। এখন আসলে টাইপস অফ রিকেটস, কয় ধরনের রিকেটস আছে? মোস্টলি আসলে রিকেটস হচ্ছে দুই ধরনের, একটা হচ্ছে নিউট্রিশনাল রিকেটস আর ভিটামিন ডি ডেফিসিয়েন্সি রিকেটস। আমাদের দেশে এটা হচ্ছে মোস্ট কমন নিউট্রিশনাল রিকেটস। আর আরেকটা হচ্ছে ভিটামিন ডি রেজিস্ট্যান্ট রিকেটস আর ফ্যামিলিয়াল হাইপোফসফেটেমিক রিকেটস বা জেনেটিক রিকেটস। এটা হচ্ছে আমেরিকাতে মোস্ট কমন এই রিকেটসটা, আর আমাদের দেশে ভিটামিন ডি ডেফিসিয়েন্সি রিকেটসটা কমন। এই দুইটাই মোস্ট কমন ফর্ম অফ রিকেটস অ্যাকচুয়ালি। আমি আসছি মেকানিজম কিভাবে হচ্ছে, প্রাইমারি ফল্ট অ্যান্ড মেকানিজম। দেখো, নিউট্রিশনাল রিকেট যেটা, এটা ভিটামিন ডি যদি ডায়েটে ডেফিসিয়েট থাকে তাহলে কি হবে? ইম্পেয়ার্ড অ্যাবজর্পশন অফ ক্যালসিয়াম এবং ফসফেট। আর আমাদের পরে তো আমরা জানি মেকানিজমটা কি। আর ভিটামিন ডি রেজিস্ট্যান্স রিকেট বা জেনেটিক রিকেট বা
হাইপোফসফেটিক রিকেট বা হেরিডিটারি রিকেট, যেভাবেই তুমি বলো না কেন, এটা কি হয়, এক্স লিঙ্ক একটা ডমিনেন্ট জিন থাকে দ্যাট প্রিভেন্টস দ্য কিডনিস from processing phosphates properly. Low level of phosphate in blood lead to rickets. এটা হচ্ছে জেনেটিক কারণে যে রিকেটসটা হচ্ছে, এখানে ফসফেট মেটাবলিজমটা ডিফেক্টিভ এর কারণে। এই দুইটাই মেন হচ্ছে রিকেট। তবে আমাদের দেশে এটা কম, আমাদের দেশে নিউট্রিশনাল রিকেটসটা বেশি। ওই যে এক্স লিঙ্ক ডমিনেন্ট যে রিকেটসটা বা ইনহেরিটেন্স রিকেট বা হাইপোফসফেটেমিক রিকেট, এটা হচ্ছে ভিটামিন ডি রেজিস্ট্যান্স রিকেট। তুমি ভিটামিন ডি দিলা কিন্তু তাতেও কিন্তু কাজ করবে না এই রিকেট ট্রিটমেন্টে। X-linked hypophosphatic rickets with inability of the renal tubes to absorb phosphate. Phosphate levels are down, linked to the FEX gene, phosphate regulating enteropeptidase or homologous X-link. এখানে তিনটা ফ্যাক্টরস দেখতে হবে। একটা হচ্ছে চিলড্রেন ইজ শর্ট ইন স্ট্রাকচার, গোয়িং অফ দ্য লোয়ার লিম্স, লো সেরাম ফসফেট লেভেল। তিনটা এই জায়গায় মূল যে আমরা ক্রাইটেরিয়া পাবো এই হাইপোফসফেটেমিক রিকেট, সেটা হচ্ছে চিলড্রেন হচ্ছে শর্ট স্ট্রাকচার হবে, বোয়িং থাকবে, লোয়ার লিম্বে ডিফর্মিটি হয়ে যাবে, আর লো সেরাম ফসফেট লেভেল থাকবে। এখানে যদি তুমি হরমোনাল প্যারামিটার বা মানে ব্লাডের প্যারামিটার দেখো, অ্যালকালাইন ফসফেট তুমি লেভেল সবসময় হাই পাবা এই ইয়েতে, হাইপোফসফেটিক রিকেটসে। আর একটা ক্যালসিয়াম লেভেল তোমার নর্মাল থাকবে, অলওয়েজ নর্মাল ক্যালসিয়াম লেভেল। আর প্যারাথাইরয়েড হরমোন উইল অলসো বি নর্মাল, এটাও নর্মাল থাকবে। হাইপোফসফেটিক রিকেটসের ট্রিটমেন্টের ক্ষেত্রে এইখানে ফসফেট রিপ্লেসমেন্ট করা হয়। আমরা সাধারণত ভিটামিন ডি ডেফিসিয়েন্সি রিকেট যেটাই, আমি ওটার ট্রিটমেন্ট করে আসতেছি, ওইটাই কিন্তু ফসফেট দেওয়া হয় না। কিন্তু এই হাইপোফসফেটেমিক রিকেট যেটা বা জেনেটিক রিকেট যেটা, এখানে ফসফেট রিপ্লেসমেন্ট করতে হবে। হ্যাঁ, এবং হাই ডোজ অফ ভিটামিন ডি টু ফ্যাসিলিটেট দ্য ফসফেট অ্যাবজর্পশন। এই জায়গায় দেখো, এই যে ফসফেটটা কিভাবে আমরা দিব, ওরাল ফর্মেও দিতে পারি, ইন্ট্রাভেনাস ফর্মেও দিতে পারি। ঠিক আছে, দুইটা লেভেলে আমরা ফসফেট দিতে পারি। দুই। এখন আসো আমরা ডায়াগনোসিস কিভাবে করি রিকেটসটা। এই দেখো মেনলি দেখো ল্যাব টেস্টের ভিতরে এটাই কিন্তু সবচেয়ে ইম্পর্টেন্ট। ল্যাব টেস্টের ভিতরে অনেক কথা আছে, আমি পরে আসতেছি। ডায়াগনোসিস অনেক মানে এদিক সেদিক কথা আছে, অনেক কিছুই আছে, কিন্তু এই স্লাইডটা দেখো, এখানে মেনলি তুমি ভিটামিন ডি কম পাবা, ক্যালসিয়াম কম পাবা, আর অ্যালকালাইন ফসফেটেস তোমার বেশি পাবা। ঠিক আছে, আর ক্যালসিয়াম যখন কম পাবা ব্লাডে, তখন কি প্যারাথাইরয়েড হরমোন বেশি পাবা। প্যারাথাইরয়েড হরমোন যখন বেশি পাবা, ফসফেট আবার কম পাবা, ফসফেট লেভেলটা কমে যাবে। তো এই প্যারামিটার গুলো আমাকে জানতে হবে। ঠিক আছে, ভিটামিন ডি, ব্লাড ক্যালসিয়াম লেভেল, অ্যালকালাইন ফসফেটের লেভেল, প্যারাথাইরয়েড হরমোন লেভেল, আর একটা হচ্ছে ফসফেট লেভেল। এই পাঁচটা মোস্ট ইম্পর্টেন্ট থিং রিকেটসের। কোনটা কিভাবে পাওয়া যাবে? ভিটামিন ডি কম, ক্যালসিয়াম কম, অ্যালকালাইন ফসফেটের বেশি। ক্যালসিয়াম যখনই কম হয়ে যাবে, আমরা জানি ক্যালসিয়াম যখন ব্লাড লেভেলে কম হয়, প্যারাথাইরয়েড হরমোনটা কি বেড়ে যায় না? প্যারাথাইরয়েড হরমোন বেড়ে যায়। আর প্যারাথাইরয়েড হরমোন যখন বাড়বে, তখন ফসফেট লেভেল আবার কমে যাবে, ফসফেট লেভেল কমে যাবে। দেখো ইনিশিয়াল যে ইনভেস্টিগেশন আমরা করি রিকেটসে, দেখো ইনিশিয়াল ইনভেস্টিগেশন আমাদের এক্সরে কিন্তু একটা করা লাগে। এক্সরে আমরা রিস্টে মানে মানে ভেরি আর্লি রিস্টে তোমার ডিফর্মিটিটা, আমি এক্সরে ফাইন্ডিংস গুলো তোমাদেরকে বলবো, এটা মোস্ট ইম্পর্টেন্ট, পরে আসছে আমি ছবি সহ দেখাবো। তো এই এক্সরে আমরা রিস্টের এক্সরে করি, অ্যালকালাইন ফসফেটেস, সেরাম ক্যালসিয়াম, সেরাম ফসফরাস, প্যারাথাইরয়েড হরমোন, 25 হাইড্রক্সি ভিটামিন ডি,
125 ডাইহাইড্রোক্সি ভিটামিন ডি, তারপরে রেনাল ফাংশন টেস্ট, ইলেকট্রোলাইট, এগুলো ইনিশিয়াল টেস্ট ইনভেস্টিগেশন লিকেজ। আর আদার ইনভেস্টিগেশন ভিতরে এবিজি, ইউরিন অ্যানালাইসিস ফর গ্লাইকোসিউরিয়া, অ্যামাইনো অ্যাসিডিউরিয়া, 24 আওয়ার্স ইউরিনারি এক্সক্রিশন অফ ক্যালসিয়াম এন্ড ফসফরাস। বিশেষ করে এই টেস্টটা আমরা ওই জেনেটিক রিকেটস এর ক্ষেত্রে আমরা করি 24 ঘন্টায়। ডায়াগনোসিসটা এক্সরে করে আমরা কিভাবে ডায়াগনোসিসটা করতে পারি। এক্সরে দেখো এখানে একটা গ্লান্স আমি কিছু ইয়ে করছি, এক্সরে ইমেজিং। হ্যাঁ, এইখানে দেখো এই মানে এটা একটা অ্যাডাল্টের বোন, এইখানে লুজার জোন আছে, একটা লুজার জোন, সিডো ফ্র্যাকচার বলা হয় এটাকে, লুজার জোন বা সিডো ফ্র্যাকচার। ঠিক আছে, এখানে সিডো ফ্র্যাকচার হয়, এটা সাধারণত হয় তোমার সুপিরিয়র অ্যান্ড ইনফেরিয়র পিউবিক র্যামাই, এই দুই জায়গায় আমরা যদি পেলভিসের একটা এক্সরে করি তখন সিডো ফ্র্যাকচার দেখতে পাবো অস্টিওম্যালেশিয়ার ক্ষেত্রে এটা। আর চাইল্ডের ক্ষেত্রে যেটা আমরা দেখি সেটা হচ্ছে দেখো কয়েকটা চেঞ্জ আমরা এখানে পাই। একটা হচ্ছে কাপিং, কাপিং অফ দ্য মেটাফাইসিস, ঠিক আছে, কাপিং ডিপ হয়ে যাচ্ছে মেটাফাইসিস। আর ফ্লেয়ারিং অফ দ্য মেটাফাইসিস, ফ্লেয়ারিং মানে এই যে চওড়া হয়ে যাচ্ছে, চওড়া, ফার্স্ট চেঞ্জ। আর আরেকটা হচ্ছে ফ্রেইং অফ দ্য মেটাফাইসিস। ফ্রেইং মানে হিজিবিজি, মেটাফাইসিসটা হিজিবিজি, আমি ছবিতে দেখাচ্ছি, পরবর্তীতে এক্সরে আনতেছি। বোয়িং অফ দ্য লেগ, লেগটা দেখো বোয়িং হয়ে গেছে, বোয়িং অফ দ্য লেগ, এগুলো হচ্ছে এক্সরে ফাইন্ডিং রিকেটসে। দেখো আমি এক্সরে দেখাই, এইখানে দেখো ফার্স্ট চেঞ্জ যেটা ডিক্রিজ ক্যালসিফিকেশন হওয়ার কারণে অ্যাডজেসেন্ট মেটাফাইসিসে ক্যালসিফিকেশন হচ্ছে ওয়াইডেনিং অর থিকেনিং অফ দ্য গ্রোথ প্লেট। গ্রোথ প্লেটটা এখানে ঠিক হয়ে যাচ্ছে, ওয়াইড হয়ে যাচ্ছে। এটা কিন্তু গ্রোথ প্লেট, এটা এক্সরেতে তুমি দেখতে পাচ্ছ না, এটা গ্রোথ প্লেট, এই ঠিক হয়ে যায়। এই যে মার্জিন অফ দ্য মেটাফাইসিস, মানে এই জায়গায় শার্পনেস থাকতেছে না, এই যে হিজিবিজি হয়ে গেছে মার্জিন, দেখছো এক্সরেতে হিজিবিজি দেখা যাচ্ছে, এইটাকে বলা হয় ফ্রেইং। ফ্রেইং, শার্প বর্ডার আর থাকতেছে না মেটাফাইসিসে, মার্জিনটা দেখো হিজিবিজি, এটাকে বলা হয় ফ্রেইং। আমরা ওয়াইডেনিং পাইছি মেটাফাইসিস, ফ্রেইং পাইলাম, ফ্রেইংটা মার্জিন ইরেগুলার। আরেকটা ফাইন্ডিং দেখো, যে বলছিলাম কাপিং অফ দ্য মেটাফাইসিস, দেখো কনভেক্স হয়ে গেছে, কাপিং হয়ে গেছে, তাই না, এই যে কাপিং হয়ে গেছে মেটাফাইসিস, কনভেক্স হয়ে গেছে, এই আর একটা চেঞ্জ, কাপিং অফ দ্য মেটাফাইসিস। তোমাদের কিন্তু খুবই ইম্পর্টেন্ট এই এক্সরে ফাইন্ডিংস গুলা। অনেক সময় অর্থোপেডিক্সে এই রিকেটস এর এক্সরে থাকলে তোমাকে এই লাইনে চলে যেতে পারে। তারপরে দেখো স্প্লেইং অফ দ্য মেটাফাইসিস। স্প্লেইং দেখো অনেক চওড়া হয়ে গেছে, অনেক চওড়া মেটাফাইসিস, এত থাকে না চওড়া, স্প্লেইং হয়ে গেছে, ব্রডেনিং অফ দ্য মেটাফাইসিস। ঠিক আছে, কোর্স ট্রাবিকুলেশন, দেখো এই যে ট্রাবিকুলেশন, কোর্স ট্রাবিকুলেশন, এইখানে দেখো, হ্যাঁ হোমোজেনাস না, কোর্স ট্রাবিকুলেশন। জেনারেলাইজড রেডিফেকশন, ডিক্রিজ বোন ডেন্সিটি। আরেকটা আমাদের একটা ফাইন্ডিংস আমরা পাই এক্সরেতে, এই হিলড রিকেটস, যখন আমরা ট্রিটমেন্ট শুরু করি একটা রিকেটসের, তখন কিন্তু রিকেটসটা যখন হিল হয়ে যায় তখন আমরা কি পাই, লাইন অফ ক্যালসিফিকেশন আমরা তখন একটা দেখতে পাই হিল রিকেটস। লাইন অফ ক্যালসিফিকেশন শুরু হয় হিল রিকেটসে, এখানে মিনারেলাইজেশন হয়, তখন আস্তে আস্তে এই ইয়েটা গ্যাপটা পূরণ হয়ে যায়। হ্যাঁ, হিল রিকেটস। নাও এখন আসো আমরা
ট্রিটমেন্ট মানে অপশন গুলা কি কি আছে? ট্রিটমেন্ট অপশনের ভিতরে ইনটেক অফ দ্য ফুড হুইচ ইজ ভিটামিন ডি অ্যান্ড ক্যালসিয়াম, এটা জেনারেলাইজ তাকে মানে ক্যালসিয়াম সমৃদ্ধ এবং ভিটামিন ডি সমৃদ্ধ যে সমস্ত ফুড আছে এইগুলা সে খাবে। ইনটেক অফ দ্য ভিটামিন ডি অ্যান্ড ক্যালসিয়াম সাপ্লিমেন্ট দিতে হবে। অ্যাডমিনিস্ট্রেশন অফ ভিটামিন ডি ইনজেকশন অ্যান্ড রেগুলার ইন্টারভেন্ট, ভিটামিন ডি ইনজেকশন দেওয়া হয়। এক্সপোজার টু দ্য সানলাইট in the form of outdoor activities or sunbathing. If rickets is a complication of another medical condition, treating the underlying condition often resolves the rickets. যদি অন্য কারণে হয়, যেমন কিডনি ডিজিজ বা তোমার লিভার ডিজিজের কারণে যদি হয়, তো এইগুলো যখন তুমি ট্রিটমেন্ট করবা, তো অটোমেটিক্যালি রিকেটসটাও রিজলভ হয়ে যাবে। জেনেটিক রিকেটস, চিলড্রেন উইথ জেনেটিক রিকেটস বা হাইপোফসফেটেমিক রিকেটস যেটা আছে, রিকোয়ার এ কম্বিনেশন অফ স্পেশাল ভিটামিন ডি অ্যান্ড ফসফেট সাপ্লিমেন্ট অফ দ্য ট্রিটমেন্ট। আর এই যে জেনেটিক রিকেটস, আরেকটা জিনিস তোমাদের মনে রাখতে হবে, এইটার ট্রিটমেন্ট কিন্তু গ্রোথ কমপ্লিট না হওয়া পর্যন্ত কিন্তু দিতে হবে। মানে অ্যাডাল্ট হওয়ার আগ পর্যন্ত, ইপিফাইসিয়াল ক্লোজার না হওয়া পর্যন্ত তোমাকে এই সাপ্লিমেন্ট দিয়ে যেতে হবে জেনেটিক রিকেটস। কিন্তু নিউট্রিশনাল রিকেটস তোমার যদি হিল হয়ে যায় একবার, হ্যাঁ, তাহলে কিন্তু তুমি ট্রিটমেন্ট ডিসকন্টিনিউ করতে পারো। কিন্তু এই জেনেটিক রিকেটসে অবশ্যই তোমাকে মানে সাপ্লিমেন্ট আপ টু দা অ্যাডাল্ট কি বলে গ্রোথ সিচুয়েশনের আগ পর্যন্ত তোমাকে দিতে হবে। আরেকটা হচ্ছে চিলড্রেন উইথ ডিফর্ম বোনস অর স্পাইন মে বি নিডেড কারেক্টিভ সার্জারি। যদি বেশি ডিফর্মিটি হয়, তো আমরা কিছু কিছু সার্জারি করি, অস্টিওটমি করে ওইটাকে কারেকশন করি। And this the use of brace and supports until the bones get stronger. যখন বাচ্চা থাকে, যদি বেশি বাঁকা থাকে, বোয়িং লেগ থাকে, তখন আমরা ব্রেস ব্যবহার করি, স্পেশাল জুতা আমরা দেই যাতে বোয়িংটা না হয়। ভিটামিন ডি সাপ্লিমেন্টেশন, আন্ডারলাইং কজ ট্রিটমেন্ট, যে লিভার ডিজিজ থাকলে, কিডনি ডিজিজ থাকলে ট্রিটমেন্ট করবা। আর আরেকটা হচ্ছে তোমার প্রিভেন্টিভ মেজার নিতে পারো। প্রিভেন্টিভ মেজারের ভিতরে ভিটামিন ডি সাপ্লিমেন্টেশন ডিউরিং প্রেগন্যান্সি ফর নিউনেটস অ্যান্ড ইনফ্যান্টস, ভিটামিন ডি সাপ্লিমেন্টেশন দিতে পারো। ইনজেক্টেবল ফর্মে আমরা ভিটামিন ডি দিতে পারি, প্লাস ওরাল ফর্মেও দিতে পারি। একটা জিনিস এখানে বলছে, ইফ রেডিওলজিক্যাল হিলিং নট অকার আফটার 4 উইকস অফ ভিটামিন ডি ইনজেকশন, আমরা ইউজুয়ালি ভিটামিন ডি ইনজেকশন দেই 2 লাখ ইউনিট। 2 লাখ ইউনিট দেই আমরা 14 দিন পর পর, দুইটাই ডোজ দেই। দিয়ে 4 সপ্তাহ পরে, আফটার 4 উইকস, 4 সপ্তাহ পরে কি করি, রিপিট করি, একটা এক্সরে দেখি। যদি হিলিং এর চিহ্ন আমরা না দেখি, ইফ নো হিলিং আফটার 4 উইকস, সেকেন্ড ডোজ, ইট ইজ রিফ্র্যাক্টরি রিকেট। তোমার ট্রিটমেন্ট মানে মানে ইয়ে করতে হবে, মানে কারণটা, তখন আবার এটাকে ইভালুয়েশন করতে হবে, এটা কি জেনেটিক রিকেট কি, হ্যাঁ, এটা ইভালুয়েশন করতে হবে যদি রেসপন্স না করে। আচ্ছা, তো রিকেট ভিটামিন ডির ক্ষেত্রে একটা ইয়ে বলা হয় যে এক্সপোজার টু দ্য সান ফর 15 মিনিটস উইল গিভ দ্য পারসন অ্যাবাউট 10,000 ইউনিটস অফ ভিটামিন ডি। দিস ইজ সাফিসিয়েন্ট। যদি কেউ যদি ডেলি 15 মিনিট যদি সানবাথ করে বা রোদ্রে থাকতে পারে, তো তার সে কিন্তু গেট এনাফ ভিটামিন ডি ফ্রম দ্য সানলাইট, 15 মিনিটস অনলি। আর আমাদের এভারেজ রিকোয়ারমেন্ট হচ্ছে ভিটামিন ডি, ডেইলি রিকোয়ারমেন্ট অফ ভিটামিন ডি ইজ অ্যাপ্রক্সিমেটলি 400 to 800 ইন্টারন্যাশনাল ইউনিট।